নেশা করে বাড়িতে আসায় ওমকে চড় মারল বসুধা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। শ্রাবণের চুলে ভালো করে তেল মাখিয়ে দিচ্ছে বসুধা। শ্রাবণের খুব আরাম লাগতে থাকে। এরপর শ্রাবণ বলে, তুমি দেখো মা, একটু পরেই তোমার নিজের মেয়ে রোহিণী এসে বলবে তাকেও এইরকম ভাবে তেল মাখিয়ে দিতে হবে। আরে বাবা, আমি তো জানি রোহিণী বেশিক্ষণ তোমার উপর রাগ করে থাকতেই পারবে না। তেল মাখার লোকটা কেউ সামলাতে পারে নাকি, তাই ঠিক তেল মাখবেই। এরপরে রোহিণী চলে এসেছে ফোনটা নিতে, আর এসে বলে, বৌদি ভাই, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি তেল মারতেও পছন্দ করি না, তেল মাখতেও পছন্দ করি না। আমি খুব সিম্পল থাকতেই পছন্দ করি। তুমি না হয় তেলটা মাখো। এরপর বসুধার কোনো কথা বলতে পারে না। অন্যদিকে চলে এসেছে সানায়া। সানায়া এসে বলে, বৌদি ভাই, দাদা ভাই কোথায় জানো? তখনই সানায়ার কথা শুনে শ্রাবণ বলেন, না তো, তোমার দাদা ভাই কোথায় আমি জানি না। কেন, কিছু লাগবে? তুমি আমাকে বলতে পারো। সানায়া বলে, যদি তোমার সাথে দরকার থাকতো তাহলে তো তোমাকেই প্রথমে বলতাম। তোমাকে যখন বলিনি তার মানে তোমাকে এটা বুঝতে হবে তোমার সাথে আমার কোনো দরকার নেই। বুঝতে পেরেছো? এর মধ্যেই তখন রোহিণী বলে মনে মনে, কি ব্যাপার হলো, হঠাৎ করে সানায়া এইভাবে কথা বললো কেন বৌদি ভাইয়ের সাথে? তখনই রোহিণী বলে, কি রে সানায়া, তুই বৌদি ভাইয়ের সাথে এইরকম ভাবে কথা বললি কেন? আর উপর থেকে বৃষ্টি সবটা দেখতে পারে। বৃষ্টি মনে মনে বলে, বেশ হয়েছে, মায়ের মতন স্বভাব না থাকলেও মায়ের মতন কিছুটা কামড় তো বসাতেই পারে সানায়া। এর মধ্যেই চলে এসেছে ভেঙ্কি আর বলে, হ্যাঁ, এটা তো আমারও প্রশ্ন, যে তুই এরকম ভাবে কথা বললি কেন সিসের সাথে? সিস তোর সাথে কি করেছে? তখনই সানায়া বলেন, আরে আমার সাথে কিছু করুক বা না করুক, আমার তো ওর সাথে কোনো দরকার নেই, তাই কথাটা বলেছি। এর মধ্যেই চলে এসেছে ওম। ওম নেশা করতে করতে চলে এসেছে ভিতরে আর বলে, বল সানায়া, তোর আমার সাথে কি দরকার আছে, বলে ফেল। ঠিক নিজের মতো দাঁড়াতেও পারে না ওম, নেশায় রীতিমতো টলমলো করছে। আর অন্যদিকে এরপর বসুধার দিকে এগিয়ে যেতে থাকে ওম আর বলে, এই মহিলা আবার এখানে এসে গেছে, এনাকে বলেছে ভিতরে থাকতে। তখনই সানায়াকে বারণ করে কথা বলতে শ্রাবণ আর বলে, সানায়া, তোমার কাছে রিকোয়েস্ট করছি, যত কথা থাকুক না কেন তুমি একটু পরে মিস্টার ঘোষের সাথে বলে নিও। ভেঙ্কি, তুমি তোমার ব্রোকে নিয়ে ঘরে যাও। এরপরেই ভেঙ্কি তখন বলে, চল ব্রো, ঘরে চল, চল চল, এখানে বড় আন্টি আছে, চল। কিন্তু তখনই ওম বলে, কিসের বড় আন্টি? তুই বড় আন্টি কি আবার ভয় টয় পাস নাকি? আরে ভয় পাওয়ার কি আছে, এই মহিলাকে তো আমি ভয় পাই না, আর তুই কিনা ভয় পাচ্ছিস? তখনই রেগে গেছে বসুধা আর ওমের হাত ধরে টেনে নিয়ে এসে ঠাস করে এক চড় মেরে দেয়। তখনই ওম বলে, আপনি আমার গায়ে হাত তুললেন কেন? কেন আপনি আমার গায়ে হাত তুললেন? বসুধা তখন বলে, বেশ করেছি, কেন তুলবো না? তুমি যে অন্যায়টা করছো, তোমার তো অন্যায়ের শাস্তি পাওয়াটা দরকার, তাই না? তাই তোমাকে চড় মেরেছি। তুমি এতটা অধঃপতনে গেছো যে মায়ের সামনে এইভাবে নেশা করে এসেছো। কি করে, কি করে পারলে তুমি এমনটা করতে? তখনই ওম বলে, মা? কিসের মা? মা হয়ে কোন দায়িত্বটা আপনি পালন করেছেন যে আপনি মা করছেন? আমি আপনাকে মা বলে মানি না, আর কোনোদিন মানবও না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন, কারণ আমি আপনাকে ভালোবাসি না। আমার মা আপনি নন। বসুধা বলে, সেটা হতেই পারে, কিন্তু তাই বলে তুমি এইভাবে এইভাবে তুমি কোনো নষ্ট করতে পারো না পরিবেশ। তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো, আর আমি মা হয়ে তোমাকে উচিত শিক্ষা দিয়েছি। তখনই শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, আপনি এসব কি করছেন? চলুন ঘরে চলুন। কিন্তু ওম তখন ঘরে যেতে চায় না আর বলে, ঘরে কি করে ঘরে যাব? এই মহিলা আমাকে চড় মারলো কেন? তখনই বৃষ্টি বলে, ব্যাস, খেলা তো জমে গেছে, দারুণ দারুণ, আর কিছুক্ষণ একটু দেখে যাই কি হয়। এর মধ্যেই শ্রাবণ তখন বলে, মা হয়ে চড় মারতেই পারে সন্তানকে, আপনি এরকম অসভ্যতামি বা কেন করছেন? চলুন ঘরে চলুন। কিন্তু কোনোভাবেই ওম ঘরে যেতে চায় না। এর মধ্যেই তখনই বসুধা বলে, যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, সেটাকে মেনে নেওয়া যায় না। তুমি কিছুতেই এই অন্যায় করতে পারো না। ওম তখন বলে, যখন আমাদেরকে বুকে আগলে রাখার কথা ছিল তখন তো ছেড়ে চলে গেছেন, আবার যে বড় বড় কথা বলছেন, কি ভেবেছেন আপনার এই বড় বড় কথা আমরা মেনে নেব? কখনো না। আমরা আপনাকে মা বলে মানব না। আমরা হলাম ঘোষ বংশের উত্তরাধিকারী, আমি এই ওমকার ঘোষ। আর এই ওম যা চাইবে তাই করবে, বুঝতে পেরেছেন? আমি নেশা করে ঢুকি কি আমি ভালোভাবে ঢুকি, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এরপরেই বসুধা মুখ খুলেছে আর বলে, উত্তরাধিকারী? তুমি জানো উত্তরাধিকার কাকে বলে? সেই কোনো গুণ তোমার মধ্যে নেই। সামান্য একটা বিজনেস করো তুমি,
আর বাবার বিজনেসটা মানে তোমার দাদুর বিজনেসটায় কোনোদিনও গিয়েছো? বংশের বিজনেসে কোনোদিনও হাত লাগিয়েছো তুমি? হ্যাঁ, তোমার স্বভাব চরিত্র তো এত এত লোপ পেয়েছে, নেশা করে ঢুকছো, একে তুমি উত্তরাধিকারী বলছো? কোনোভাবেই না, তুমি হলে বংশের কুলাঙ্গার। আর এটা শোনার পর ওমের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় আর বলে, একদম আপনি উল্টোপাল্টা কথা বলবেন না। তখনই বলে, কেন বলবো না, কেন বলবো না? আমি মানছি আমি অন্যায় করেছি, আমি এক সন্তানকে বাঁচাতে গিয়ে আর 2 সন্তানের খেয়াল রাখতে পারিনি। কিন্তু আমি কি করতাম? আমার শিবের মাথার উপরে যে বাড়িও ছিল না, আর কোনো কিছুই ছিল না, সবটাই নিজে নিজে করতে হয়েছে। তোমাদের মাথার উপরে তো তাও একটা ছাদ ছিল, আগলে রাখার মতন অনেক মানুষই ছিল, বুঝতে পেরেছো? দেখো, যা পাওনি সেটা নিয়ে আক্ষেপ করা ভালো, কিন্তু সেটা নিয়ে বিগড়ে যাওয়া কখনোই ভালো না। যা পেয়েছো মনে রেখো, সেটাও অনেকে পায় না, ঠিক আছে? তাই যেটুকু পেয়েছো সেটুকুর মান্যতা দিতে শেখো। আর ওম তো প্রচণ্ড রেগে যাচ্ছে। রোহিণী তখন বলে, বৌদি ভাই তুমি দাদাভাইকে নিয়ে ভেতরে যাও। দাদাভাই কিন্তু প্রচণ্ড রেগে গেছে, কি করে বোঝা যায় না, আর তারপরে আবার নেশা করে রয়েছে। তখনই শ্রাবণ বলে, তুমি কি ভাবছো আমি ওনাকে বলবো আর উনি ঘরে চলে যাবে? ওনার যা রাগ হয়েছে সেটা তো আমি নিজেই দেখতে পাচ্ছি। যা করবে উনি বুঝে শুনেই করুক, আমি কিছু বলতে পারবো না। এর মধ্যেই বসুধা বলে, শ্রাবণের মতন একটা ভালো বউ পেয়েছো তুমি, যে কিনা এই পরিবারটাকে আগলে রাখতে চায়, যে এই পরিবারের ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চায়। তোমার কপাল ভালো যে তুমি শ্রাবণের মতন একটা ভালো মেয়েকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছো। তাকেও তাকেও সম্মানটা দিতে শেখো। আমি তো জানি তুমি তাকে অনেক অসম্মান করেছো, তাও আমি তোমাকে কিছু বলছি না, কিন্তু এরকমভাবে চলতে পারে না। এরপরে কোনোদিন যদি তুমি নেশা করে এই বাড়িতে ঢুকেছো, তাহলে কিন্তু তুমি আরও বেশি শাস্তি পাবে। তোমাকে এখন শাসন করা প্রয়োজন, বুঝলে? এরপরেই ও চুপচাপ কথাগুলো শুনছে। আর তখনই ভেঙ্কি বলে, চল ব্রো, আমি তোকে নিয়ে যাই ঘরে, ঘরে একটু বিশ্রাম নিলে দেখবি সব ঠিক হয়ে যাবে, আয়। কিন্তু ওম যেতে চায় না। ওম বলে, যাবো না বললাম তো, জোর করছিস কেন? দাঁড়া, এখানে এখনো অনেক হিসেব নিকেশ বাকি আছে, এইসব হিসেব নিকেশগুলো আগে মেটাই, তারপরে যাব। ওনার এত বড় সাহস হয় কি করে যে উনি আমার গায়ে চড় মারলো? কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? ওমের কথাটা শোনার পর বসুধা বলে, বেশ করেছি, আবারও মারবো, প্রয়োজন পড়লে আরও মারবো, কিন্তু তোমাকে বদলানোটা দরকার। তুমি যদি না বদলাও তাহলে কোনোভাবেই তুমি মানুষ হতে পারবে না। তোমার জন্য শাসনটা সত্যি প্রয়োজন আছে। এরপরেই মনে মনে বলতে থাকে শ্রাবণ, জানি মিস্টার ঘোষ আপনার খুব খারাপ লাগছে, কিন্তু একদিন আপনি বদলে যাবেন, সেই বিশ্বাস আমারও আছে আপনার ওপরে। এদিকে বৃষ্টি তো মজা নিতে থাকে আর বলে, বেশ হয়েছে, মা আর ছেলের মধ্যে ভাঙন তো সবে ধরতে শুরু করেছে, এখনো অনেক কিছু দেখা বাকি আছে, আর আমার বেশ ভালোই লাগছে শ্রাবণের মুখটা দেখে।